বিএনপির সমস্ত নেতা নেত্রী কর্মী তারা মুক্তি পেতে থাকলো। এটা কিন্তু 5ই আগস্টের আন্দোলনের ফসল। এরপর যে আসি, এখন আবার সম্প্রতি দেখলাম মেজর হাফিজ সাহেব বিএনপির এক জায়গায় বলেছেন যে নাতির সমান পোলাপান যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য সমালোচনা করে এটা মানা যায় না, বরং আসিফ নজরুল সাহেবের মতো লোক করলে মানা যায়। আসলে আমরা একটা জায়গায় এসে কি দেখেন, সংবিধানই আমাদেরকে কিন্তু 25 বছর বয়সের একটা ছেলেকে পার্লামেন্ট মেম্বার হওয়ার অধিকার দিয়েছে। কাজে এই বিষয়গুলো আমার মনে হয় সেভাবে দেখা ঠিক না। এটা বললে তারা ভাববে যে আমি ছাত্রদের সমর্থন করছি না, সমর্থন করছি না। আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি। এবং তারপরে যদি আমি আসি যে মির্জা আব্বাস যখন মুক্তি পেলেন 5ই আগস্টের পর, একে একে তাদের মামলা থেকে অব্যাহতি পাইতে থাকলেন, তখন কি বললেন? মির্জা আব্বাস এসে বললেন যে আমাদের পারিবারিক জীবন আমার ভিন্ন করে ফেলেছিল এই বিগত সরকার। আমার ভাই আমেরিকায় মারা গেছে, আমি তাকে দেখতে পারিনি। তার মানে ফলাফলটা কি হলো? 5ই আগস্টের পরই আপনি এই কথাটা বলতে পারতেছেন। আবার সময়ের ব্যবধানে এই মির্জা আব্বাসী বলতেছেন যে দ্বিতীয় স্বাধীনতা কি আমি বুঝতে পারলাম না। আমি এখানে একটু দ্বিমত করি। এগুলা রূপক অর্থে দ্বিতীয় স্বাধীনতা মানে কি? এই দেশটা কি 2বার স্বাধীন হয়েছে মানে আরেকটা ভূখণ্ড পেয়েছি? এই ভূখণ্ডটা বড় হয়েছে না ছোট হয়েছে, কোনটা? দ্বিতীয় স্বাধীনতা বলতে স্বৈরাচারকে সরাইছে সেটা বলছে। আমরা যেমন অনেক সময় বলি কঠিন রোগ থেকে যখন আরোগ্য লাভ হয়, মৃত্যুর মুখ থেকে ফেরত আসে, তখন বলে আমরা একটা নতুন জীবন ফেরত পেয়েছি। আমি তার মানে কি আমি মরে গেছিলাম? আমি তো মরে যাইনি। নতুন জীবন ফেরত পাওয়া মানে কি? যে অর্থ এটা বলা ঠিক একই অর্থে এটা বলা, কাজে এগুলা সঠিক নয়। এরপর যদি আমরা আসি মাসুম বাচ্চাদের ব্যাপারে, এই আন্দোলনের ব্যাপারে, যাদেরকে হাফিজ সাহেব বলেন যে নাতির বয়সী লোকেরা কথা বললে সহ্য হয় না, সেখানে রিজভী সাহেব 5ই আগস্টের পর বলেছিলেন যে এই মাসুম বাচ্চাদের ত্যাগের বিনিময়ে, তাদের শহীদ হওয়ার বিনিময়ে, তাদের জীবন ত্যাগ করার বিনিময়ে আজকে আমরা মুক্তি পেয়েছি। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের জন্য দোয়া করছি। এটা বললেন রিজভী। বাবর সাহেব বা বিএনপির 17 বছর মুক্তি পেয়ে উনি 17 বছরের জীবনে তাদের নির্যাতন, তার জন্য তিনি বিচার চাইলেন। অথচ 17 বছরের কোন স্টেটমেন্ট আমরা তার জেলখানায় বসেও পাইনি। জেলখানায় বসে তো দিতে পারতো, কারণ তার স্বপ্ন ছিল না কোনো। এখন ফিরে সেটা বলছেন একটা অপরাধ ধরছি না আমি, কারেক্ট, কিন্তু বলতে পারছেন কিসের বদৌলতে, সেটা হলো বিষয়। তারপরে আসি, বিএনপির একটা জরিপ ছিল 1.5 লক্ষ মামলায় 50 লক্ষ আসামি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ছিল 36টা, আমির খসরু মাহমুদের বিরুদ্ধে মামলা ছিল 35টা, মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা ছিল 75টি, রুহুল কবির রিজভীর 135টি, হাবিবুল্লাহ সোহেলের বিরুদ্ধে মামলা ছিল 450টির বেশি, গয়েশ্বর রায়ের বিরুদ্ধে 39টা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 109টি মামলা, এবং আমান সাহেবের বিরুদ্ধে 220টি মামলা, আলালের বিরুদ্ধে লম্বা মামলার খতিয়ান, এইরকম নীরবের বিরুদ্ধে প্রায় কয়েক শতাধিক মামলা ছিল। সেই 5ই আগস্টে নাতিতুল্য ছেলেদের আন্দোলনের বিনিময়ে যখন এগুলা থেকে একে একে 5ই আগস্টের পর থেকে এই মামলার জট থেকে যখন সবাই মুক্তি পেতে থাকলো, তখন তো ন্যাচারালি সেই নাতিদের প্রতি আজও সবার স্নেহ থাকা উচিত। এন্ড দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ইট ডাজ নট মিন যে আমি রাজনীতি বিরোধী, বড় দল বিএনপির বিরোধী, তা না। আমাদের এই জায়গায়, এবং আমি এটা বলার মানে হচ্ছে এই জায়গাটা থেকেই তাদের ভিতরে মার্চ করানো উচিত ছিল। এই ছাত্রদের আন্দোলনকে তখন থেকে পজিটিভ ভাবে নিয়ে তাদের সাথে মার্চ করে ফেলা উচিত ছিল, অর্থাৎ বিএনপির ভিতরে তাদেরকে ঢুকিয়ে ফেলা উচিত ছিল, অথবা তাদের কোঅপারেশনের হাত কনস্ট্যান্ট রাখা উচিত ছিল বলে আমি মনে করি। এইবার আসি, এত কিছুর পরেও হঠাৎ করে বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে নাকি মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, সেই 111 মতো। কেন? মিডিয়াতে আমি দেখেছি যে এই ইউনূস সরকারের কাছে গেছে বহু পত্রিকার সম্পাদক, এবং তারা প্রত্যেকেই নানান ইন্টারভিউ নিছে এবং ইউনূস সম্পর্কে টোটাল নেতিবাচক দিক তারা তুলে ধরেছে। আমি পজিটিভ দিক তুলে ধরেছি এমন আমি পাইনি। তাহলে ইউনূস সাহেব কি মিডিয়া ট্রায়ালে পড়েছেন? আবার কিছু সাংবাদিক পত্রিকা আছে যারা সরাসরি ইউনূসের বহু কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতেছেন, এবং টক শোতে, ইউটিউবে, ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে এই সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে। আমিও বলছি যে এই সরকারের ভিতরে এখন ইসলামী যারা এক্সট্রিমিস্ট তাদের খুব বেশি প্রভাব, সেটা আমি বলেছি। এবং এর কারণে এটা যদি ইসলামী ফোর্স বলতে যেটা, তাদের যদি এক্সট্রিমিস্ট এর ভিতরে বসবাস করে এবং তার সামনে আগে থাকে, সেটা আমি সমর্থন করি না। তাহলে মিডিয়া ট্রায়ালে কি ইউনূস সাহেব করেছেন? 2 নম্বর, একটা কথা আছে, ইতিমধ্যে বহু পত্রিকা বিএনপি সম্পর্কে লিখেছে নানান জায়গায় নানান কথা, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি নিয়ে। প্রশ্ন হচ্ছে
এবং শুধু তাই না, এর আগে আরেকটা কথা বলে নিই, এই সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? যে মব জাস্টিস চলমান, দিন দুপুরে ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, দিন দুপুরে গুলশানের বাড়িতে ঢুকে লুটপাট, সবই কিন্তু এই সরকারের মধ্যে নেতিবাচক। এবং এই নেতিবাচক বিষয়গুলা বিএনপির মিডিয়া সেলের আরো হাইলাইট করা উচিত। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে যদি মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে থাকে, তাদের চাঁদাবাজির প্রসঙ্গে, তাদের সিন্ডিকেটের প্রসঙ্গে, তাদের সম্পর্কে যা বলে যদি মিথ্যা হয়, তাহলে বিএনপির মিডিয়া সেলটা কোথায়? এখন তাদের অবারিত স্বাধীনতা, এখন তারা সেটার কাউন্টার দিচ্ছে না কেন? মিডিয়া কোথায়? ইউটিউব আছে, সবকিছু আছে। যেটা আমি আওয়ামী লীগের সময় বলতাম যে আওয়ামী লীগ খালি তাদের পক্ষে বলতেছে, মানে আওয়ামী লীগ বলছে মিডিয়া প্রপাগান্ডা ছড়ায়, বিচ্ছিন্ন মিথ্যা কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি বলতাম আপনাদের ইউটিউব কোথায়? আপনার মিডিয়া সেল কোথায়? আপনারা বলতে থাকেন সোশ্যাল মিডিয়া এখন খুব স্ট্রং। আবার একটা জিনিস আমি দেখলাম যে আজকে বিএনপি জিয়াউর রহমান সাহেব এমন একটা পার্টি স্টাবলিশ করেন অসাধারণ, এবং তার যে ব্যক্তিগতভাবে তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং যেভাবে পার্টিটাকে আগায় নিয়েছেন, উনি ক্ষমতায় থেকে পার্টি করেছেন, মানুষ ভুলেই গেছিল উনি ক্ষমতায় থেকে পার্টি করেছেন কিংস পার্টি। কিন্তু আজকে বিএনপি হয়তো এই কিংস পার্টি অপবাদ দিতে দিতে, এটা তো ইউনূস সাহেব এখন এটা টপ হন নাই, কিন্তু এই অপবাদ দিতে দিতে তারা এখন বারবার সেইটাকে সামনে নিয়ে আসছে কি জিয়াউর রহমান সাহেব তো আপনার কিংস পার্টি করেছিল। এটার দায় বিএনপির। আমি বিএনপির মতো একটা বড় দলের কাছ থেকে আরো পরিকল্পিত বক্তব্য আশা করি। পাশাপাশি আসি, আমরা নির্বাচনী রোড ম্যাপ নিয়ে বিএনপি কথা বলছে। নির্বাচনী রোড ম্যাপ তো দেওয়া হয়েছে। নির্বাচনী রোড ম্যাপ দেওয়া হয়েছে কিভাবে? অল্প সংস্কার চাইলে ডিসেম্বর 25 নির্বাচন, বেশি সংস্কার চাইলে জুন 2026 নির্বাচন, আর যদি সংস্কার একবারেই না চায় তাহলে নির্বাচন দিয়ে চলে যাব। ইউনূস সাহেব এই কথা বলেছেন। যদি তাই হয় তাহলে বিএনপির এখন নৈতিক দায়িত্ব কতটুকু সংস্কার চায় সেটা বলা, এবং বলে সেটা করতে কতক্ষণ, এবং অল্প চাইলে তো যেহেতু ডিসেম্বর নির্বাচন হবেই। আর যদি নির্বাচন সংস্কার না চায় তাহলে বিএনপি বলবে আমরা সংস্কার চাই না, নির্বাচন দেন। আবার মির্জা আব্বাস কি বলছেন? এই সরকারের কোন সংস্কার মেনে নেব না। আবার ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ন্যূনতম সংস্কার দিয়ে নির্বাচন। যদি এই যে বিষয়গুলা এটা থাকেই, তাহলে যদি সংস্কার না চান, আমি সিম্পল বলতে চাই যে এই সরকার এখনো ইউনূস সরকারের কারণে এই দেশে যেহেতু এখন পর্যন্ত পলিটিক্যাল আনস্টেবল হচ্ছে না, সুতরাং আমি মনে করি বিএনপির মতো দলের উচিত নৈতিক দায়িত্ব, কোন সংস্কার যদি তারা করবেন না, চান না, এবং বলছেন এই সংস্কার মানবেন না, সম্প্রতি বলছেন আমরা দেশটা সঠিকভাবে পরিচালিত হোক, আমরা চাই আপনার অনতিবিলম্বে মাঠে নেমে নির্বাচনটা আদায় করুন, মেহেরবানি করে নির্বাচনটা আদায় করুন, আমরা চাই এই দেশে শান্তি ফিরে আসুক। আপনাদের বক্তব্য যেহেতু আপনার সংস্কার মানবেন না, আপনার বড় দল, এবং আপনাদের ধারণা আপনারা নির্বাচন করলেই ক্ষমতায় যাবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কাল বিলম্ব করা উচিত নয়। আর যতই বিলম্ব করবেন ততই আমার কাছে মনে হয় যে এই যে মিডিয়া ট্রায়ালের কথা বলছেন, তাতে যে আপনাদের কর্মকাণ্ড তুলে ধরে, এবং ইন্টারেস্টিং ব্যাপার বিএনপির টপ লেভেলের কারোর কাছ থেকে আমরা প্রতিবাদ পাই না যে এই সমস্ত নিউজগুলা ভুয়া, এই সিন্ডিকেটের কথা, চাঁদাবাজির কথা, ইভেন বিএনপির ছাত্র দলের 2 গ্রুপের সংঘর্ষে ছাত্র দলের নেতা মারা যাচ্ছে, এগুলা সব ভুয়া, এরকম প্রতিবাদও আমরা দেখি না। অথচ তারা বলছেন মিডিয়া ট্রায়াল। আর আমি ব্যক্তিগতভাবে বর্তমান যে ইলেকট্রনিক মিডিয়া আছে তার 75% তো আমি জানি এই বিএনপির মতো দলের পক্ষে, এবং তাদের লোকজন এখানে বসা আছে। তাহলে মিডিয়া ট্রায়াল এর কেন হচ্ছে, এই কথা কেন আসতেছে? কারণ আমি মনে করি এই মিডিয়া ট্রায়ালের অপবাদ দূর করা, ইউনূস সরকার ব্যর্থ সেটাকে দূর করা, এবং সংস্কার যেহেতু মানা হবে না সেটার জন্য আর সংস্কারের দিকে না গিয়ে আমার কাছে মনে হয় বিএনপির আদায় করা উচিত একটা নির্বাচনী রোড ম্যাপ। যদি নির্বাচনী রোড ম্যাপ বলতে ইউনূস সাহেবটা মানার কোনো প্রয়োজন নাই, যেহেতু সংস্কার তারা মানবেন না। সুতরাং আমি মনে করি ইমিডিয়েটলি নির্বাচনের দিকে তাদের ধাবিত হওয়া উচিত এবং সেটা আদায় করা উচিত। আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই সরকার সেট হয়ে যাবে। আপনাদের নির্বাচনের ক্ষেত্রে আপনারা সময়ের ব্যবধানে হয়তো আরো পিছিয়ে পড়তে পারেন, এবং নির্বাচন আদৌ আদায় করতে পারবেন কিনা। কারণ এরকম একটা দুর্বল সরকার, তার কাছ থেকে যদি আন্দোলন করে নির্বাচন নেওয়া না যায়, আরো যত দিন যাবে ইউনূস সাহেব যদি আপনার কথা নড়চড় করে রাজনীতিবিদদের মতো যদি ইউনূস সাহেবও তা করতে থাকে, আপনাদের জন্য কিন্তু আরো সময় ক্ষেপণ হতে পারে, এবং নির্বাচন আপনাদের জন্য আরো অনিশ্চিত হয়ে যেতে পারে। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি নির্বাচন আদায় করুন, নয়তো সামনে আপনাদের নির্বাচন পাওয়াটা খুবই জটিল হয়ে যাবে বলে আমার কাছে